আমাদের কি জ্ঞান হয়ে অ্যানাটমি ফিজিওলজি জ্ঞান হয়েছে, এর দ্বারা আমরা কি বুঝেছি? মানুষের শরীরটা সম্বন্ধে বুঝতে পেরেছি। অর্থাৎ মানুষের শরীরে মানে হিউম্যান ফিজিওলজি আর হিউম্যান অ্যানাটমি নিয়েই একটা মানুষের আর কি ইউনিট। এই ইউনিটটাকে বুঝতে গেলে অ্যানাটমি আর ফিজিওলজি একদম ওয়ান সাইড করে পড়তে হবে, তাই তো? অ্যানাটমি কি বলছে? অ্যানাটমি বলছে হিউম্যান স্ট্রাকচার, অর্থাৎ আমাদের শরীরটা কিভাবে গঠিত হয়েছে। আর ফিজিওলজি কি বলছে? যে এই হিউম্যান বডিটা কিভাবে কাজ করছে, মানে সমস্ত স্ট্রাকচার গুলো, সমস্ত সিস্টেম গুলো কিভাবে ইউনিফর্মলি হারমোনিয়াসলি একটা প্লে করছে, যার জন্য একটা হিউম্যান বডি সচল আছে। ঠিক আছে? অর্থাৎ প্রতিটা সিস্টেম তাদের যে আলাদা আলাদা কাজ, তারা কিন্তু একটা সুতোয় বাঁধা আছে। কেউ এককভাবে নিজের ইচ্ছা খুশি মতো করছে না, তার জন্য একটা সেন্ট্রালাইজ সিস্টেম আছে, তাই তো? সেই সেন্ট্রালাইজ সিস্টেম সমস্ত সিস্টেমকে একটা ইউনিফর্মলি হারমোনিয়াস ওয়েতে কন্ট্রোল করে যাচ্ছে, যার জন্য যখন যে ব্যাপারটা ঘটাবার সেটা আমরা ঘটাতে পারছি। যেমন আমি এখন বলছি, ঠিক আছে, এই বলার পেছনে অনেকগুলো সিস্টেম কাজ করছে। এই যে আমি বলছি, আমার যে ভোকাল কর্ড রয়েছে, এই কর্ড ফাংশন করছে, যার জন্য আওয়াজ সৃষ্টি হচ্ছে। আমি কি বলবো সেটা প্রথমে আগে রেকগনাইজ করতে হচ্ছে, থিঙ্কিং করতে হচ্ছে। সেটার জন্য ব্রেন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, তারা কাজ করছে। এই যে আমি হাত নাড়ছি বলতে বলতে, এটা তো একটা আলাদা সিস্টেম, মাসকুলার সিস্টেম, নার্ভাস সিস্টেমের কাজ। তার মানে কি একসাথে কতগুলো সিস্টেম কাজ করে যাচ্ছে হারমোনিয়াসলি, মানে যখন যেটা যেমন দরকার ঠিক তত। তার বাইরে কিন্তু তার বাইরে হলে অ্যাবনর্মাল হবে। আমি হাত মুখে বলবো এক, হাত নাড়াবো আর মুভমেন্ট হবে আর তবে সেগুলো অ্যাবনর্মাল দেখা যাবে। অর্থাৎ হারমোনিয়াস প্লে যদি না হয়, তখন যে প্লেটা হবে তখন অ্যাবনর্মাল হবে। অর্থাৎ কিছু ডিরেক্টমেন্ট তখন বলেছে। এই যে সিস্টেমগুলো এতক্ষণ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট রেখে হারমোনিয়াস প্লে করছিল, তারাই এখন আউটপাস করছে। অর্থাৎ কিছু একটা ডিরেক্টমেন্ট হয়েছে, হয় নার্ভাস সিস্টেমের ডিরেক্টমেন্ট হয়েছে, নয় মাসকুলার সিস্টেমের, স্কেলেটাল সিস্টেমের, তাই তো? তো সেই জন্যে যখনই আমাদের এই যে হারমোনিয়াস প্লেগুলো অড হয়ে যায়, তখনই আমাদের মধ্যে একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়। সেই রকম আমাদের শরীরে যদি কোনো বাইরে থেকেই হোক বা ইন্টারনাল কোনো ডিরেক্টমেন্টের জন্যই হোক, শরীরে কোনো প্যাথোলজি সৃষ্টি হয়। প্যাথোলজি সৃষ্টি ইন্টারনাল ডিরেক্টমেন্টের দ্বারা হবে। অর্থাৎ মেটাবলিক ডিসঅর্ডার বলতে অনেক রোগ আছে, সেখানে কোনো জীবাণুর অস্তিত্ব নেই, শুধু শরীরে ফাংশনগত স্ট্রাকচারগত কিছু পরিবর্তনের জন্য, মেটাবলিক কিছু ডিসঅর্ডারের জন্য ওই রোগগুলো করছে। ঠিক আছে? যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস, কি রোগ, কি জীবাণু দিয়ে হয়? জীবাণু আছে কি নেই? কিছু আমাদের শরীরের কার্যগত ডিসফাংশন যাকে বলছি আমরা, তার জন্য এই জিনিসটা ঘটে। অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস কি হয়? ডায়াবেটিস মেলাইটাসে আমাদের শরীরে সুগারের পরিমাণটা বেড়ে যায় আমাদের রক্তে। ওটা তো পরের গল্প, আগে ডায়াবেটিস মেলাইটাসে কি ঘটে সেটা আমরা জানতে হবে। সুগারে আমাদের রক্তে যে সুগারের মাত্রা আছে একটা নির্দিষ্ট আছে। যখন ফিজিওলজিক্যালি আমাদের শরীর নির্দিষ্টভাবে কাজ করছে, সঠিকভাবে কাজ করছে, তখন ওই মাত্রাটা সমানভাবে থাকছে, তাতে কোনো যে অস্বাভাবিক ব্যাপার স্যাপার কিছু লক্ষ্য করা যাচ্ছে না, সে স্বাভাবিকভাবে লাইফ লিড করছে। ঠিক আছে?
এইবার আমাদের শরীরের যদি কিছু মেটাবলিক ডিসঅর্ডারের জন্য বা কিছু আমাদের এন্ডোক্রাইন ফাংশনের ডিসঅর্ডারের জন্য যদি এই সুগারের পরিমাণটা বেড়ে যায়, তখন তাকে বলছি আমরা ডায়াবেটিস মেলাইটাস, তাই তো? এবার এই ক্ষেত্রে কে দায়ী? এই ক্ষেত্রে দায়ী হচ্ছে একটা হরমোন, সেটা হচ্ছে ইনসুলিন। অর্থাৎ ইনসুলিনের যদি কি বলো ক্ষতিকরণ না অভাব ক্ষতিকর, ইয়েস, ইনসুলিনের পরিমাণ যদি আমাদের শরীরে কমে যায়, কোথা থেকে আসবে ইনসুলিন? প্যানক্রিয়াসের ঠিক আছে। তার মানে প্যানক্রিয়াস থেকে যদি ইনসুলিনের সিনথেসিস এবং সিক্রেশন বোধ যদি কমে যায়, তখন কি হবে? ইনসুলিন যে কাজটা করতো, ইনসুলিন কাজটা করতো কি? গ্লুকোজের মাত্রাকে নরমাল লাগা। কিভাবে? না, কিছু মেটাবলিক প্রসিডিউরের দ্বারা। গ্লুকোজ আসে কোথা থেকে? গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম ফর্ম। আমাদের শরীরে আমরা যে যত ধরনের খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারগুলো একটা মেশিনের মধ্যে পুড়ে দিই, সেখানে একবারে মিষ্ট করে সরলতম অংশ পরিণত করি। এই প্রক্রিয়াটায় কি বলি? ডাইজেশন। ভেরি গুড, খুব ভালো লাগে। এই যে প্রক্রিয়ায় আমরা এই যে যত ধরনের খাদ্য খাচ্ছি, তাদেরকে তাদের সরলতম ফর্মে নিয়ে যাচ্ছি, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা পাচন প্রক্রিয়া বা ডাইজেশন। এটা ঘটে কোন সিস্টেমে? বলো, পাচন তন্ত্রে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম, তাই তো? তার মানে এই যে খাদ্যগুলো খেলাম, সেগুলো ডাইজেশনের মাধ্যমে তাদের সরলতম ফর্মে পরিণত হবে। সেখানে আমরা কি পাচ্ছি? কার্বোহাইড্রেট থেকে যে সরলতম খাদ্য কণা পাচ্ছি, সেটা হচ্ছে গ্লুকোজ, যেটা এইবার পাচন তো হয়ে গেল, এবার শোষণ হবে, শোষিত হয়ে ব্লাডের মাধ্যমে সেল টু সেল ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এইবার সেখানে তাদের মেটাবলিজম ঘটবে এবং তার জন্য এনার্জি তৈরি হবে। সেই এনার্জি দিয়ে আমরা আমাদের কার্যপ্রণালী সম্পূর্ণ করি। এবং এই ঘটনাটার জন্য কিছু জিনিস দায়ী আছে, কিছু পদ্ধতি দায়ী। সেই পদ্ধতিগুলো কি কি? গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোলাইসিস, আর কি নিওগ্লুকোজেনেসিস। তো এইরকম কতগুলো মেটাবলিক কার্যপ্রণালী আছে, যার মাধ্যমে গ্লুকোজ ভেঙে গিয়ে গ্লাইকোজেনে পরিণত হয়, আবার অনেক সময় গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়। গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে ফর্মেশন অফ গ্লাইকোজেন ফ্রম দ্য গ্লুকোজ, দিস কল্ড গ্লাইকোজেনেসিস। অর্থাৎ গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেনে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে অ্যাক্টিভলি সাপোর্ট করছে ইনসুলিন। অর্থাৎ এই যখনই আমরা খাদ্য খাচ্ছি, আমাদের ব্লাডের মধ্যে যখন তোমার ওই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন ইনসুলিন কি করছে? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। ফলে গ্লুকোজ ভেঙে গিয়ে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, তবে গ্লুকোজের মাত্রাটা কমে যাচ্ছে, ফলে একটা নর্মাল মাত্রা মেনটেন করে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার হচ্ছে কি নর্মাল মাত্রাটা কত? 70 থেকে 100 কি কিলো মিলিগ্রাম পার্সেন্ট করলেও হবে, অর্থাৎ 1 mg/, 70 থেকে 100 mg/। যদি আমরা ফাস্টিং অবস্থায়, ফাস্টিং মানে
ফাস্টিং মানে ইয়েস 12 আওয়ার্স আমাদের একটা আওয়ার্স নির্দিষ্ট করা আছে ফাস্টিং এর জন্য আমাদের একটা আওয়ার্স নির্দিষ্ট করা আছে অর্থাৎ 12 ঘন্টা না খাওয়ার পর না খেয়ে আমরা ব্লাড নিয়ে যখন গ্লুকোজের মাত্রাটা নির্ণয় করব তখন তাকে আমরা বলবো ফাস্টিং গ্লুকোজ লেভেল। এই ফাস্টিং গ্লুকোজ লেভেল একটা অ্যাডাল্ট হিউম্যান বিং এর নর্মাল মাত্রা হচ্ছে 70 থেকে 100 মিলিগ্রাম পারসেন্ট। এই কথাটা বলতে হবে যে স্যার 70 থেকে 100 স্যার এইসব বললে হবে। যে কোনো জিনিস যখন বলবে তার ইউনিটটা বলবে, না হলে আমরা কিছু বুঝতে পারবো না। 70 থেকে 100 কিলো ধরবো না, 70 থেকে 100 মনও ধরবো না, আমরা ধরবো মিলিগ্রাম পারসেন্ট। অর্থাৎ 100 ml ব্লাডের মধ্যে 70 থেকে 100 মিলিগ্রাম গ্লুকোজ থাকে নর্মাল। যদি ডায়াবেটিস মেলাইটাস হয় তখন এই মাত্রাটা বেড়ে যায়। কেন না ইনসুলিনের অভাবে কি হচ্ছে, তখন এই গ্লুকোজটা ভেঙে পাচ্ছে না, ফলে গ্লুকোজ থেকে যাচ্ছে। ভাইরাস আদার অন্যান্য পদ্ধতি যেখান থেকে তোমার গ্লুকোজ তৈরি হয় সেগুলো আরো বেড়ে যাচ্ছে। আবার অন্য যে সমস্ত পদ্ধতি বলতে নিওগ্লুকোজেনেসিস বলে একটা পদ্ধতি আছে। নিওগ্লুকোজেনেসিস যখন নন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কণা থেকে, যখন নন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্লুকোজে পরিণত হয় তখন তাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। আর হচ্ছে গ্লাইকোজিনোলাইসিস। ইনসুলিনের অভাবে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গ্লাইকোজিনোলাইসিসটা বেড়ে যায়। এতে কি হয়, গ্লাইকোজিনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়। গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজে পরিণত হচ্ছে তখন তাকে হচ্ছে গ্লাইকোজিনোলাইসিস। বুঝতে পেরেছো? গ্লাইকোজেন যেটা গ্লুকোজ আগে ইনসুলিন গ্লুকোজের স্টোর ফর্ম, যখন অ্যাকচুয়ালি নর্মাল ফিল হচ্ছে আমাদের, যখন আমরা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাচ্ছি গ্লুকোজ প্রচুর আসছে, অতটা আমাদের সেলুলার আপটেক লাগছে না, এক্সট্রা রয়ে যাচ্ছে, তখন সেটা গ্লাইকোজেনে কনভার্ট হয়ে স্টোর হচ্ছে লিভারের মধ্যে, অন্যান্য টিস্যুর মধ্যে। আবার যখন ফাস্টিং দিচ্ছি, আগে তারকনাথের উপোস, সকাল থেকে সারাদিন খাবো না, নির্জলা জল সবজি খাবো, রাত্রে দিনের মাথায় জল মারবো, তারপরে খাবো। সকাল থেকে কিছুই করেনি, শরীরকে তো চালু রাখতে হবে। তখন কি করে শরীর, তখন আমাদের যে স্টোর খাদ্য বস্তুগুলো আছে মেনলি গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন তখন গ্লাইকোজিনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে তোমার গ্লুকোজে পরিণত হবে এবং আমাদের গ্লুকোজের ডিমান্ডটাকে পূরণ করবে। তার ফলে একদিন উপোস করলে কি হয়, শীতপতাকায় পড়ে যায়, তাই কি ওই জন্য। অর্থাৎ গ্লুকোজের বডি কিন্তু তার সাপ্লাই এনি হাও বজায় রাখবে, তুমি বাইরে থেকে দাও আনা একটা সাথে পিওর যতক্ষণ স্টোর আছে, স্টোর শেষ হয়ে গেলে বুঝলেন। এগুলো এমার্জেন্সির জন্য রেখে দিয়ে যে এমার্জেন্সি ব্যাটারি কতক্ষণ সাপোর্ট দেবে তোমার, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম। আরো কম আলো জ্বালালে হয়তো 6 ঘন্টা দিতে পারে। 8টা পয়েন্ট রয়েছে ইনভার্টারে, সেখানে কি 2টো জ্বালাবে, তো সেখানে তুমি 8 ঘন্টা কভারেজ দিতেই পারবে। তো সেই রকমই আমাদের বডি যতক্ষণ পারবে ওটাকে সাপ্লাই দিয়ে যাবে। তারপরে যদি ঠাকুর পুজো হয়ে গেল, এবার খাবার চিন্তা থাকে। সেরকম মুসলিম ধর্মে ধরো এই যে ফাস্টিংটা হয়ে গেল কিছুদিন আগে, কি বলে এটাকে, রোজা মাস, রোজা 1 মাস ধরে টানা সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি না খাওয়া, না খেয়ে থাকা। সূর্য উদয় থেকে সূর্যাস্ত অবধি কিচ্ছু খাবে না, কিচ্ছু না।
ইভেন দুটো পর্যন্ত দিতে পারবে না। কঠোর নিয়ম, বুঝতে পেরেছো? সারা বছর ধরে 11 মাস ধরে যা অনিয়ম করবে 1 মাসে সেটাকে ব্যালেন্স করবে। তো এইরকম যখন ইমার্জেন্সি পিরিয়ড গুলো আসে তখন আমাদের বডির শরীরের যে সমস্ত মানে জিনিসগুলো দরকার লাগে সেগুলো তো বডি সাপ্লাই করে, তার জন্য তাদেরকে স্টোর করতে, এই জন্য স্টোর জায়গাগুলো থেকে আসে। এইরকম ইনসুলিনও এইরকম ব্যাপার ঘটে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমরা একটা উদাহরণের উপরে যাচ্ছিলাম। এইবার যদি ইনসুলিনকে আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, ফিরিয়ে আনতে পারি, সরি ইনসুলিনকে, তবে সেই গ্লুকোজের মাত্রাকে ঠিক জায়গায় রেখে দেবে। সেই জন্য ডায়াবেটিস হলে পরে ইনসুলিনকে অ্যাজ এ ওষুধ মেডিসিন হিসাবে পাবো, ঠিক আছে? তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো প্যাথোজেনিক এজেন্ট আক্রমণ করে তখন সে শরীরের মধ্যে একটা প্যাথোলজি সৃষ্টি করতে পারে, অথবা আমাদের শরীরের ইন্টারনাল যদি কোনো ডিরেঞ্জমেন্ট ঘটে, মেটাবলিক কোনো ডিসঅর্ডার ঘটে, তবে যেটা একটু আগে বললাম সেটার জন্য আমাদের শরীরের রোগের সৃষ্টি হতে থাকে। আমার কথা বলার উদ্দেশ্য ছিল এটাই, এটা বলতে গিয়ে আমি অন্যদিকে চলে গেছি। অর্থাৎ আমাদের শরীরে যখন রোগগ্রস্ত হবে যেভাবেই হোক, প্যাথোজেনের দ্বারাই হোক, প্যাথোজেন বলতে কি বোঝায় আগে বলেছিলাম, প্যাথোজেন বলতে কি বোঝো? যত ধরনের ভাইরাস, যত ধরনের ব্যাকটেরিয়া, যত ধরনের প্যারাসাইট এরা সব আছে, তারা আমাদের শরীরে যে রোগ সৃষ্টি করে, প্যাথোলজি সৃষ্টি করে, তাই এদেরকে বলা হয় প্যাথোজেন। এবার তোমাকে বলবো কতগুলো ভাইরাসের নাম করো, তারা কি কি রোগ সৃষ্টি করে। 2টো ভাইরাসের নাম বলো আর 2টো রোগের নাম বলো, তার সৃষ্টি করো। জানো? বলো বলো 2টো ভাইরাসের নাম, হাজার ভাইরাস আছে, অনলি 2টো বলেছি। তোমার চোখে দেখা 2টো বলো, যেগুলো দেখেছো তুমি। আরো সোজা বলো। মিসিলস, এখনই মিসিলস, হাম দেখো, হাম যাকে বলে ইনফ্লুয়েঞ্জা, দেখো ইনফ্লুয়েঞ্জা, তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা করে, মিসিলস ভাইরাস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এরা কি? এরাও তো ভাইরাস। হেপাটাইটিস এ রোগ সৃষ্টি করে, হেপাটাইটিস বি রোগ সৃষ্টি করে। ভাইরাসের সুবিধা হচ্ছে, কারেন্ট হয়ে গেল করোনা, ভাইরাসের সুবিধা হচ্ছে ভাইরাসের নামই রোগী, ভাইরাসের নামেই রোগী। এর জন্য আলাদা করে যে ভাইরাস যে রোগ সৃষ্টি করে সেই রোগের নামটাই ভাইরাস দিয়ে, যেমন পোলিও মাইলাইটিস, পোলিও মাইলাইটিস, পোলিও মাইলাইটিস ভাইরাস কি করে না পোলিও মাইলাইটিস রোগ করে। মাম্পস ভাইরাস কি করে? মাম্পসের সৃষ্টি করে, মাম্পস রোগের সৃষ্টি করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা করে, মিসিলস ভাইরাস মিসিলস করে। তো এরকম অসংখ্য, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এরা হেপাটাইটিস এ রোগ করে না। নো, নট এ ভাইরাস। অবশ্যই আমরা ভাইরাসের কথা বলছি। তো ভাইরাসগুলো এরকমই, এবং ভাইরাসগুলো হচ্ছে যেহেতু জীব আর জ্বরের মধ্যবর্তী বস্তু, তাই তো জনিগানে তাই করেছিলাম তো, নাকি ভুলে গেছি? হ্যাঁ, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মধ্যবর্তী। কেন বলছি জীব আর জ্বরের মধ্যবর্তী? আরএনএ থাক, ডিএনএ থাক, যাই হোক না কেন, এরা তো লাইফ সৃষ্টির বস্তু। বাইরে থাকলে পরে, অর্থাৎ এরা যখন লিভিং অর্গানিজম পাচ্ছে না তখন ধুলোর মধ্যে ধুলো, এই ধুলো যখন শরীরে এসে লিভিং অর্গানিজম পেল, জীবিত হয়ে গেল, হয়ে পাঠিয়ে। সেই জন্যে আমাদের শরীর এদেরকে ঠিক মতো চিনতে পারে না, আর যার জন্যে আমরা এদের ঠিক মতো ওষুধ বানাতে পারি না। সেই জন্য যত ফ্যাটাল রোগ এগুলো ভাইরাস, ব্যাকটেরিয়াগুলোকে আমরা চিনতে পারি, ব্যাকটেরিয়াগুলো জীবিত,
ইনিশিয়াল থেকেই জীবিত, মানে শুরু থেকেই জীবিত। ব্যাকটেরিয়াগুলোকে কটা ভাগে ভাগ করেছিলাম? হ্যাঁ, ওটা কটা ভাগে মেনলি গ্রুপে ভাগ করেছিলাম ব্যাকটেরিয়াগুলোকে। দুটো ভাগে ক্লাসিফিকেশন করা যায়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার মরফোলজি, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার স্টেনিং প্রপার্টি। অর্থাৎ মরফোলজি মানে কি, দেখতে কেমন, তোমাকে তো অন্য দিয়ে দেখতে অপর মধ্যে দেখতে, সবাই তো দেখতে এক, তাহলে তাদের গঠন আলাদা আলাদা। এইরকম বিভিন্ন প্রকার গঠনের উপর ভিত্তি করে যখন ব্যাকটেরিয়াগুলোকে ভাগ করছি, তখন তাদেরকে বলছি আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। বুঝে গেল? অর্থাৎ আকৃতি, মরফোলজি মানে হচ্ছে আকৃতি। গোল টাইপের যেমন কয়েনের মতো আছে ব্যাকটেরিয়া, তাদেরকে আমরা, আবার লম্বা লম্বা আছে না রডের মতো ব্যাসিলা, আবার এরকম আছে স্পাইরাল আছে, আবার স্পাইরিলাম আছে। স্পাইরাল হচ্ছে এরকম আর স্পাইরিলাম এরকম, বুঝতে পেরেছো, স্প্রিং এর মতো। তো এইরকম আকৃতিগত ভাবে এরকম কাউকে আমরা বলছি কক্কাস, কাউকে ব্যাসিলাস, কাউকে স্পাইরিলাম, কাউকে স্পাইরোকিট, এরকম ভাবে তোমরা মানে আলোচনা করছি। এইবার এই যে আকৃতিগুলো, তাদের যে কলোনিয়াল প্যাটার্ন, মানে বসবাস করার পদ্ধতিগত ভাবে এদেরকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। যেমন কক্কাসগুলো, মেনলি কক্কাসগুলো কি হয়, কখনো আঙুরের চোখার মতো কলোনি করে, তাদেরকে বলি আমরা স্ট্যাফাইলো, মানে চোখা, আঙুরের চোখা, স্ট্যাফাইলো। আবার কখনো এরা একসঙ্গে আসছে একটা 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 করে জুড়ে জুড়ে ফিতে, স্টেপ মানে কি, স্টেপটোকক্কাস। কক্কাস যখন স্টেপের মতো, তখন তাকে বলছি স্টেপটোকক্কাস। কক্কাস যখন আঙুরের খোলার মতো, তাকে বলছি স্ট্যাফাইলোকক্কাস। কক্কাস যখন জোড়ায় জোড়ায়, তখন তাকে বলছি ডিপ্লোকক্কাস। বুঝতে পেরেছি? তো এইরকম কক্কাসের অ্যারেঞ্জমেন্ট, কক্কাস সবাই কক্কাস, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্টের পদ্ধতি, বসবাস করার পদ্ধতি আলাদা। তাদের দেখে আমার কক্কাসগুলোকে এরকম স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ডিপ্লোকক্কাস এইভাবে ভাগ করা যায়। বুঝে গেল? আচ্ছা, এইবার স্টেনিং প্রপার্টি। স্টেনিং বলতে গ্রাম স্টেন বলে একটা স্টেন, গ্রাম সাহেব একটা স্টেন ব্যবহার করেছিলেন। সেই স্টেনের সাহায্যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করে থাকে। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, যারা গ্রাম স্টেন দ্বারা রঞ্জিত হয়, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ, যারা গ্রাম স্টেনকে নিতে পারে। বুঝতে পেরেছি? তার মানে সব যত ধরনের ব্যাকটেরিয়া আছে, প্রত্যেককে তাদের আকৃতিগতভাবে একটা নাম দেওয়া হয়, আবার স্টেনিং প্রপার্টি হিসাবেও একটা নাম দেওয়া হয়। সেই জন্যে এই যে কক্কাস, গ্রাম পজিটিভ কক্কাসও আছে, গ্রাম নেগেটিভ কক্কাস। ব্যাসিলাস, গ্রাম পজিটিভ ব্যাসিলাসও আছে, গ্রাম নেগেটিভ। এইরকম প্রতিটা সেক্টর আবার দুটো ভাগে তাদের স্টেনিং প্রপার্টি অনুযায়ী আমরা ভাগ করি। বোঝা গেল? আর এই যে এত প্যাথোজেন, তাদের দ্বারা আমাদের শরীরে রোগের সৃষ্টি হয়, হলো রোগের সৃষ্টি হয়ে গেল। এইবার রোগ হলে পরে কি হবে? কি হবে? এই যে হারমোনিয়াস প্লে চলছিল, ফিজিওলজিটা হারমোনিয়াসলি চলছিল, অ্যানাটমির সঙ্গে ফিজিওলজি একসঙ্গে মিশে গিয়ে একটা বডি সুন্দর কাজ করছিল, সুস্থভাবে আমরা লাফালাফি করছিলাম। তারপরে এরকম বিভিন্ন সব অল্টারেশন, অর্থাৎ ফিজিওলজিক্যাল অল্টারেশন শরীরের মধ্যে শুরু হলো। তার মানে আমাদের শরীরে কিছু একটা ঘটেছে, তার মানে আমার রোগ হয়েছে, তাই তো? তার মানে যখন বাইরে থেকে প্যাথোজেন গুলো হোক বা ইন্টারনাল কোনো ডিরেক্টমেন্টের জন্যই হোক, আমাদের শরীরে যদি নর্মাল ফিজিওলজিক্যাল যে পদ্ধতি, সেটাকে যদি ব্যাঘাত ঘটায়, তার ফলে আমাদের শরীরের মধ্যে একটা অ্যাবনর্মাল
ফিজিওলজি তৈরি হবে, দ্যাট ইজ কল প্যাথোলজি। আর তার মানে সেটার ফোকাস পাবে কিছু ডিসএগ্রিয়েবল সাইন এবং সিমটমের মাধ্যমে, এবং যাদেরকে একসাথে আমরা ক্লিনিক্যালি জড়ো করে একটা রোগের চেহারা বা রোগের পিকচার দেখতে পাবো। যেমন ধরো রেসপিরেটরি ট্র্যাকের একটা ইনফেকশন ঘটেছে, আমার রেসপিরেটরি ট্র্যাকে কিছু ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, নিউমোকক্কাস টাইপের, তারা বা নিউমোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস বা ইনফ্লুয়েঞ্জা বা মাংসের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয়, হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়েও হতে পারে, মাম্পস ভাইরাস দিয়েও রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, নিউমোকক্কাস দিয়েও হতে পারে, বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়েও। তো যেভাবেই হোক না কেন, আমার যখন রেসপিরেটরি সিস্টেম যখন আক্রান্ত হলো, তার জন্য রেসপিরেটরি সিস্টেম ঘটিত কিছু অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল সাইন সিমটম আমার মধ্যে দেখতে পাওয়া যায়। সেখানে কি দেখতে পাবো আমি না, এই যে নর্মাল শ্বাসক্রিয়া সেখানে একটা অ্যাবনর্মাল প্রভাব আমরা দেখতে পাবো। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে অ্যাবনর্মাল ব্যাপারগুলো হচ্ছে রেসপিরেটরি ডিফিকাল্টি, কাফ, শোর্ট থ্রোট, তাই তো এইসব জিনিসগুলো থাকবে। আর তার সঙ্গে যেহেতু ব্যাকটেরিয়া প্রাদুর্ভাব ঘটেছে শরীরে, অর্থাৎ প্যাথোলজিক্যাল যে হয়েছে, প্যাথোজেনেসিস গুলো ইনক্রিমেন্ট করেছে, বৃদ্ধি পেয়েছে, তার জন্য শরীরে জ্বর হবে, গা হাতে ব্যথা হবে, মাথার যন্ত্রণা হবে, এই সমস্ত সিমটমগুলো থাকবে। তার মানে আমার সঙ্গে সব ঝুলে দিয়ে আমি দেখলাম একটা রোগী এলো, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, গা হাতে ব্যথা, এইরকম একটা পিকচার নিয়ে আমি তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করলাম, করে লিখে দিলাম RTI, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। কেন? আমি খালি হাতে করেছি ডায়াগনোসিস, সেই জন্য আমি ব্রড ডায়াগনোসিস করেছি। আর এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিভাবে, কি দ্বারা, কেমন ভাবে হয়েছে আমি কিন্তু বিস্তারে লিখিনি। কেন? আমি তো জানি না, জানি না, আমি তো ক্লিনিক্যালি দেখেছি, সেই জন্য আমি ক্লিনিক্যালি যখন এটা আমি প্যাথোলজিক্যাল সাপোর্ট নেব, আরো ট্রেস করার চেষ্টা করব, যখন আমার কাছে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো এসে পৌঁছাবে তখন ওপেন হবে, তাই তো তখনই আমি লিখতে পারবো এটা টিউবারকুলোসিস বা এটা নিউমোনিয়া, এটা ব্রঙ্কোনিউমোনিয়া, তাই তো তখন আমি স্পেসিফাই করতে পারবো। তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যত জীবাণু গেল, তারা সেই সব জায়গার প্যাথোলজি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের সাইন সিমটম তৈরি হলো, যার দ্বারা আমরা বুঝতে পারলাম ওই রোগটার, ওই রোগীটার কি রোগ হয়েছে। ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ধরা পড়লো, ওইরকম শ্বাসকষ্ট ছিল, সিমটমগুলো ছিল। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঢুকলে পরে কি কি ধরনের সিমটম হয় আমাদের শরীরে? কাশি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন আমি স্পেসিফাই করে দিলাম, তখন আর কাশি বলে থেমে গেল। বলতে হবে যে কাশি হবে, সেই কাশিটা 15 দিনের অধিক ধরে চলবে, সিম্পল কাফ সিরাপ দ্বারা সেই কাশিটা আরাম হচ্ছে না, এই কথাটা কাশিটা টোটালি আনতে হবে। কাশি তো আমার কঙ্কাটিসে হবে, কাশি আমার ইনফ্লুয়েঞ্জাতে হবে, কাশি আমার মাংসে হতে পারে, তোমার মিজিলসেও কাশি হতে পারে, কাশি সর্বত্রই আছে। তা আমি টিউবারকুলোসিস বলে দিলাম তোমার, তার মানে তোমাকে কাশিটা ক্লারিফাই করতে হবে, কাশিটা কিরকম টাইপের। যে কাশি হবে স্যার, কাশিটা সিম্পল কাফ সিরাপ দ্বারা ভালো হতে চাইবে না, 15 দিনের অধিক ধরে যখন কাশি হয়েই যাচ্ছে, তখন এরকম ধরনের একটা সিমটম থাকবে।
জ্বর থাকবে স্যার। জ্বরটা কেমন হবে? হেক্টিক রাইজ অফ টেম্পারেচার। হেক্টিক রাইজ কাকে বলি আমরা? যে ইভিনিং এ আসে, সারা রাত থাকে, ভোরবেলা কি সকালবেলা ঘাম দিয়ে ছেড়ে চলে। দ্যাট ইজ কল্ড হেক্টিক রাইজ অফ টেম্পারেচার। টিউবারকুলোসিসের একটা সাইন, জ্বরের একটা ভালো লক্ষণ। হেক্টিক রাইজ অফ টেম্পারেচার, হেক্টিক বৃদ্ধি যাকে বলে, রাইজ। তো যাকে এইরকম একটা টেম্পারেচার থাকবে, এবং শুধু তাই নয়, অ্যান্টিপাইরেটিক ওষুধ দ্বারা এই জ্বরটা কমছে না, প্যারাসিটামল দ্বারা এটা কমানো যায়। এটাও 15 দিনের অধিক এরকম আসছে। তারপরে তোমার সিমটমটা ওয়েট লস। আস্তে আস্তে রোগীটা ওয়েট লস করছে, লিথিন হয়ে যাচ্ছে। তার সঙ্গে শ্বাসকষ্ট থাকলেও থাকতে পারে, এর সঙ্গে কাশি, কাফ, পারসিস্টেন্ট কাফ। কাফ সিরাপ দ্বারা যখন ভালো হচ্ছে না, কাশির সঙ্গে যে থুতু উঠছে, এক্সপেক্টোরেশন বলি তাকে, এক্সপেক্টোরেশন মিক্সড উইথ স্টিক অফ ব্লাড, অর্থাৎ ব্লাডের স্টিক দেখা যাচ্ছে, কাশলে এই যন্ত্রণা হচ্ছে। তো এই এতগুলো সিমটম যখন একটা রোগীর মধ্যে থাকবে, কাশি থাকবে, কাশিটা 15 দিনের অধিক করে হবে, এবং কাশিটা নর্মাল কাফ সিরাপ দ্বারা কমবে না, এবং কাশির সঙ্গে যে স্পুটাম হচ্ছে, সেই স্পুটামের ব্লাডের স্টিক রয়েছে। আর কি রয়েছে? জ্বর। এই জ্বরটাও এরকম ইভিনিং রাইজ হচ্ছে, তারা থাকছে, সকালে ছেড়ে যাচ্ছে, 15-20 দিন ধরে এরকম জ্বর হয়েই যাচ্ছে, প্যারাসিটামল দ্বারা কমছে না। হ্যাঁ, তো এইরকম সব সিমটম আস্তে আস্তে রোগা হয়ে আসছে, ঠিক আছে, দুর্বল হয়ে যাচ্ছে, কাজে মন লাগছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। তো এইরকম যখন আমি রোগা হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, সর্দি কাশি রয়েছে, কাশিটাও রয়েছে, জ্বর রাতে রাতে আসছে, এরকম ঘটনাগুলো যখন ঘটছে, তখন আমি মনে ভাববো না একবার যে এর টিবি হচ্ছে কিনা, আসবে ডাক্তার যাওয়ার মাথায় তো আসবে। তখন আমি কনফার্ম হওয়ার জন্য তাকে এবার টেস্টগুলো লিখে দেবো যে আপনি ঠিক আছে এই জিনিসগুলো করে আনুন। কি করতে দেবো? Yes, chest X-ray, sputum for every, আর routine blood. ব্লাডের মধ্যে মেনলি ESR, very good. ESR, mainly ESR. আর ইও দরকার আছে। রুটিন এক্সামিনেশন করতে দেবো, ESR এর উপরে প্রেসার রুটিন বললেই তো ESR চলে আসবে, তাই তো? ডিসি ESR এর একটা রুটিন, হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ESR, এগুলো হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ব্লাড। আর ই অফ ব্লাড লিখতেও সব এসে যাবে। তো যখন আমি দেখবো যে স্পুটামে AFP পজিটিভ রয়েছে, এক্স-রেতে তোমার টিউবারকুলার ক্যাভিটি রয়েছে, এক্স-রে প্লেটে এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা হচ্ছে গ্রাম পজিটিভ রড শেপের ব্যাসিলাস। এরা নার্ভুন দিয়ে আমাদের শরীরে ঢোকে, বায়ুবাহিত রোগ, হ্যাঁ, ঢুকে আমাদের শরীরে মেনলি রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট ঘটায়, এবং সেখানে তারা মাল্টিপ্লিকেশন করে, এবং এই জীবাণুগুলো প্রিয় খাদ্য বলেছিলাম পঞ্জিপ্যারেনকাইমা। সেই জন্য লাংসটা তো পঞ্জিপ্যারেনকাইমা দিয়ে তৈরি। এবার পঞ্জিপ্যারেনকাইমা ঘুরে ঘুরে খায়, একটা গর্ত তৈরি হবে, দ্যাট ইজ কল্ড টিউবারকুলার ক্যাভিটি। হ্যাঁ, বোঝা যাবে, বোঝা গেল? টিউবারকুলার ক্যাভিটি দেখতে পাবো। আর কি রক্তের মধ্যে ESRটা একটু বেশি থাকবে, হাই থাকবে, ESR হাই হবে। এর সঙ্গে লিউকোসাইটোসিসও থাকতে পারে, অর্থাৎ লিউকোসাইট কাউন্ট বেড়ে যেতে পারে, বোঝা গেল? আর কি এক্স-রে পেলাম, স্পুটামে পেলাম, রক্তে পেলাম, ব্যাস ফাইনাল ডায়াগনোসিস হয়ে গেল। 55 একটা টুল দাঁড়াতে পারে, তার মানে স্পুটামে তো ব্যাকটেরিয়া পেয়ে গেছি, তার মানে এর চিকিৎসাটা বুঝতে পেরেছি। কখন গিয়ে জ্বর আসছে স্যার,
ঠিক দুপুরবেলা হচ্ছে, কাঁপুনি গিয়ে জ্বর আসছে, খুব ঠান্ডা লাগছে, 1 ঘন্টা মতো, তারপরে গরম লাগছে, তারপরে ঘাম দিয়ে জল ছেড়ে যাচ্ছে, কাঁপুনি দিয়ে আসছে, ঘাম দিয়ে জল ছেড়ে যাচ্ছে। এইরকম যদি জ্বরের চরিত্র থাকে এবং এই জ্বরটা যদি 1 দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর আসতে থাকে, তখন আমি কি রোগের কথা চিন্তা করি? ভেরি গুড, ম্যালেরিয়া। ম্যালেরিয়া বলে একটা রোগ আছে, যেটা হচ্ছে তোমার ম্যালেরিয়া। ম্যালেরিয়া না, ম্যালেরিয়া জীবাণুগুলো বলো। সে তো হয়, ওটা বাহক, ভেক্টর, যতগুলো ভেক্টর বর্ন ডিজিজ আছে। ইয়েস, প্লাজমোডিয়াম একটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি? প্লাজমোডিয়ামটা কি প্যাথোজেনের সৃষ্টি, প্যাথোজেন। প্যাথোজেনের মধ্যে তো আমি বললাম ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্যারাসাইট আছে, অ্যামিবা আছে, আরো অনেক কিছু আছে, অনেক ওয়ার্ম আছে, হ্যাঁ, ইনসেকটিসাইডস আছে, কত কি আছে। তো প্লাজমোডিয়াম ভাইরাস হচ্ছে একটা প্রোটোজোয়া, এককোষী প্রাণী। প্রোটোজোয়া যেমন অ্যান্টামিবা, হিস্টোলাইটিকা, সেরকম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালিডি। এইরকম 4টে প্লাজমোডিয়ামের প্রজাতি আছে যারা ম্যালেরিয়া সৃষ্টি করতে পারে। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক কোনটা বলেছিলাম? ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, কারণ এরা ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া সৃষ্টি করতে পারে। অর্থাৎ সেই ম্যালেরিয়ার জীবাণুগুলো সেরিব্রামে এফেক্ট করে, ব্রেনে এফেক্ট করে, যার জন্য যত ম্যালেরিয়ার রোগী মারা যায় অধিকাংশই দেখা যায় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম গঠিত। এবং এদের ইনসিডেন্সটা কমই, ম্যাক্সিমাম আমরা ইনসিডেন্স দেখতে পাই প্লাজমোডিয়াম ভাইরাস। বুঝে গেল? তো আমরা যখন এইরকম কাঁপুনি দিয়ে জ্বরে দেখলাম, তখন আমরা ব্লাড করতে দিলাম, ব্লাড ফর এন্টি ম্যালেরিয়াল প্যারাসাইট। ম্যালেরিয়াল প্যারাসাইটের ওষুধ ব্লাডে পাওয়া গেল, তখন কনফার্ম হয়ে গেল এই ম্যালেরিয়া হয়েছে, তখন তাকে ম্যালেরিয়ার মতো করে টিউবারকুলোসিস হয়েছে। এই টিউবারকুলার যে ব্লাড ফর এমপি, হ্যাঁ, ম্যালেরিয়া প্যারাসাইট। অত তো লেখে না, এমপি লিখলে ওরা বুঝে নেবে, বুঝতে পেরেছো? নাহলে তুমি ব্লাড ফর ম্যালেরিয়াল প্যারাসাইটও লিখতে পারো, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে একই করুন, আরো ভালো করে বুঝে যাবে। যারা প্যাথোজেন একটু দেখে বুঝে নেবে ম্যালেরিয়াল প্যারাসাইট। ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের শরীরে যখন প্যাথোজেনগুলো আক্রমণ করে, তখন বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হয়। আর এই রোগগুলো প্রকাশ পায় কিছু সাইন সিমটমের মাধ্যমে, এবং সেই সাইন সিমটমগুলো একত্রিত করে আমরা প্রতিটা রোগের একটা করে চিত্র অঙ্কন করি, যেটাকে বলছি আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তার মানে একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে কিছু সাইন থাকবে, কিছু সিমটম থাকবে, তাই তো? এই সাইন সিমটমগুলো মিলে হবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। সেই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে আমরা ক্লিনিক্যালি ওই রোগীর কি রোগ হয়েছে ডায়াগনোসিস করতে করি, তাকে বলি আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য এক একটা চিত্রের এগেইনস্টে এক এক ধরনের ইনভেস্টিগেশন করি, যার মাধ্যমে ওইটা আমরা কনফার্ম হই যে ওই রোগটা হয়েছে। এই কথাগুলো বোঝাবার জন্য এতগুলো কথা আমি বললাম। এই যে রোগগুলো, এই রোগ যে হয়েছে, আমি রোগটা এতক্ষণ ধরে ডায়াগনোসিস করে ফেললাম। ডায়াগনোসিস করে কিভাবে ডায়াগনোসিস করলাম? ক্লিনিক্যালি এবং প্যাথোলজিক্যালি।
টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হয়ে একদম প্রপার ডায়াগনোসিস করব যে ওর ঠিক হয়েছে তোমার হয়নি, ওর ম্যালেরিয়া হয়েছে, ওর ফাইলেরিয়া হয়েছে, ওর ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আর তোমার কি হয়েছে তো আমাদের এই যে আমরা এই স্টেপে এসে পৌঁছেছি, এই স্টেপে এসে পৌঁছে আমরা এই রোগগুলোকে ডায়াগনোসিস করার ক্ষমতা অর্জন করে ফেলেছি। এইবার এদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব, কিভাবে যুদ্ধ করব, সেই যুদ্ধের প্রক্রিয়াতে আমরা এসে দাঁড়িয়েছি। অর্থাৎ এইবার আমরা এই জীবাণুগুলোর এগেন্স্টে লাঠি সোটা নিয়ে তাদেরকে পিছিয়ে আমাদের শরীর থেকে বার করে শরীরটাকে রোগমুক্ত করে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো। এই হচ্ছে আমাদের চিকিৎসা বিদ্যার মেন উদ্দেশ্য। ঠিক আছে, তো সেই জন্যে আমরা তাকে ওষুধ প্রয়োগ করতে হবে, ইনস্ট্রুমেন্ট দিতে হবে। তা ওষুধ অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, তাই তো? অ্যাপ্লিকেশন অফ মেডিসিন। অর্থাৎ এই মেডিসিন গুলোকে অ্যাপ্লিকেশন করতে হবে। এইবার তার মানে আমাদের এবার জানতে হবে যে কোন রোগে কোন ওষুধগুলোকে আমরা ব্যবহার করব। অর্থাৎ ঔষধ সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ করতে হবে, নলেজ অফ মেডিসিন। এবার ওষুধগুলোকে আমরা কিভাবে জ্ঞান অর্জন করব না, ওষুধগুলো সোর্স কিভাবে কোথা থেকে তৈরি হচ্ছে, তাই তো? এবং এই ওষুধগুলো ইন্ডিকেশন, অর্থাৎ এই ওষুধগুলো কি কি কাজ করতে পারে, অর্থাৎ কোন কোন রোগে এই ওষুধগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এই ওষুধগুলো এগুলো আমরা যদি আমাদের শরীরে প্রবেশ করাই, এই ওষুধগুলো কখন কোথায় কোথায় কেমন ভাবে পৌঁছায়, কেমন ভাবে ক্রিয়া করে সেগুলো, এবং এই ওষুধগুলো আমাদের শরীরে যে আমরা দেবো কতটা পরিমাণে সেটা সম্বন্ধে, আবার এই ওষুধগুলো দেওয়ার পরে আমাদের শরীরে যদি কি ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হতে পারে, অর্থাৎ সাইড এফেক্ট কি হতে পারে সেগুলো সম্বন্ধে। এছাড়া এই ওষুধের সঙ্গে আরো সহযোগী কি ওষুধ আছে যারা কাজ করতে পারে, বা অসহযোগী কি কি ওষুধ আছে যারা ক্ষতি করতে পারে, অর্থাৎ ড্রাগ ইন্টারঅ্যাকশন, এগুলো সম্বন্ধে। এছাড়া এই ওষুধগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না, পারবো আগে করেছি, কোন কোন ক্ষেত্রে পারবো না, প্রিকশন কি কি আমরা প্রিকশন এটা ওষুধটা চলাকালীন আমরা এই এতগুলো আইটেম এক একটা রোগের এক একটা ওষুধের ক্ষেত্রে আমাদের জানতে। ঠিক আছে, তার আগে জানতে হবে তোমার ইন্ট্রোডাইজ ওষুধগুলো আমরা শরীরে কিভাবে প্রবেশ করে, এই যে অ্যাপ্লিকেশন করবো মেডিসিন গুলো, অর্থাৎ কি কি রুট, হ্যাঁ বিভিন্ন রুট, ডিফারেন্ট রুটস অফ মেডিসিন, এইটা সম্বন্ধে জানবো, তবেই না ওষুধগুলো প্রয়োগ করতে পারবো। ম্যাক্সিমাম ওষুধ আমরা ওরাল রুটের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করাতে পারবো। ঠিক আছে, তোমরাই বলো এবার আর কিভাবে দেবে? ইনজেকশনের মাধ্যমে, জানতাম এটাই বলতে হবে, ইনজেকশনের মাধ্যমে। এটাকে ভালো কথায় কি বলি? প্যারেন্টাল রুট, ওরাল রুট। 2 নম্বর হচ্ছে প্যারেন্টাল রুট।
এরকম একটা প্রথমে এখন এই হাড় অব্দি চলে যাবে, আবার মাসেল যাবে, একটা হাড় আছে, বোনস আছে, একবারে বের করে তাকে ঘিরে আছে মাসেল, মাসেল মোষের উপরে আছে মাসেল, এখানে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু। উপর থেকে আসছে স্কিন, তার নিচে সাবকিউটেনিয়াস টিস্যু, তার নিচে মাসল, তার নিচে আছে হাড়, বোনস। তো এই যে ইন্ট্রাডার্মাল ইনজেকশন অনলি ফর ডার্মিস, মানে হচ্ছে স্কিনের মধ্যে, এই স্কিনটার মধ্যে দিয়ে দেওয়া। স্পেশাল সিরিঞ্জ আছে, সিরিঞ্জের যে মুখটা আছে তাকে বলি আমরা কি আই 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 পয়েন্ট, আই পয়েন্ট মানে জাস্ট নিডলের ছুঁচাটাকে তো নিডেল, ওটাকে এই যে একটা নিডেল, এই সিরিঞ্জটা তো এটা সঙ্গে সিরিঞ্জের সঙ্গে এরকম যুক্ত আছে। এই যে মুখটা নিডেলে দেখে এরকম প্যারাসে করে মুখ থাকে, দ্যাট ইজ আই পয়েন্ট। জাস্ট এই আই পয়েন্টটা স্কিনের মধ্যে ঢোকানো হবে, ঢুকে মেডিসিনটাকে দ্যাট ইজ কল্ড ইন্টারডার্মাল, অনলি চামড়ার মধ্যে ওষুধটা দিলাম। উদাহরণ হচ্ছে BCG ভ্যাকসিন, BCG যে ভ্যাকসিনটা আমরা দিই, এর আবার অনেক কোশ্চেন। BCG যে ভ্যাকসিনটা আমরা দিই, এই ভ্যাকসিনটা কেন দিই বলো? বুদ্ধি কথা BCG ইনজেকশনটা কেন দিই? ভ্যাকসিনটা বাচ্চাদের ফর প্রিভেনশন অফ দ্য টিউবারকুলোসিস, অর্থাৎ টিবি রোগটাকে নির্মূল যাতে না হয়, সেই জন্য বাচ্চা জন্মের পরে এই BCG ইনজেকশনটা দিয়ে দেওয়া হয়। কিরকম দেওয়া হয়? ওটা ইন্টারডার্মাল, ইন্টারডার্মাল, বুঝতে পেরেছো? প্রতিটা বাচ্চার জন্মের পরে দিয়ে দেওয়া হয়, ইনস্টিটিউশনে দিয়ে দেওয়া হয়, এখানে জন্ম হচ্ছে, বুঝতে পেরেছো? এটা একটা রোগ প্রিভেন্ট করে, দ্যাট ইজ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস যাতে ওর শরীরে না হতে পারে তার জন্য স্যার এতদিন দেওয়ার রোগ হচ্ছে টিবি এখন ভালো রকমই আছে, হ্যাঁ স্যার, কিন্তু তাদের আগে দিয়ে নেওয়া হচ্ছে তবুও তাদের যাদের আছে বা হচ্ছে অধিকাংশ দেখা যাচ্ছে ক্যারিয়ার বাইক। এবার ব্যাপারটা হচ্ছে চেন থেকে যদি বেরিয়ে যায়, বুঝতে পেরেছো, তবে সবাইকে যদি আমরা ভ্যাকসিনেশন করতে পারতাম তবে এই ঘটনাটা ঘটতো না। স্যার এখন তো সবাইকে দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে, কিন্তু যে লোকগুলো ঘটে, যে রোগীগুলো নিয়ে বেড়াচ্ছে তারা এখনকার ছড়িয়ে যাচ্ছে, উল্টে কি হচ্ছে, তারা ছড়াচ্ছে। এবার ইমিউনিটির তো কোনো গ্যারান্টি নেই, কোনো না কোনো সময় তো সে একটু নিয়ে করতেই পারে। BCG ভ্যাকসিন জলদূষে বন্ধ BCG ভ্যাকসিন কখন দেওয়া হয়? জন্মের পরে যদি দেওয়া হয় তবে 0.0 কতটা দেয়? 5
কার্যকারিতা কত? এটা দেওয়া হয় যদি ইনস্টিটিউশন দিতে ভুলে যায়, তবে সেন্টারে দিয়ে দেওয়া হয়। সেন্টারেও যদি দেওয়া না পড়ে ম্যাক্সিমাম আমরা 1 বছর অবধি কার্ড দেওয়ার পর কার্যকারিতা এক টাইম ইমিউনিটি সিস্টেম কতদিন থাকবে? লাইফ টাইম লাইফ লাইফ টাইম। এর কোনো বুস্টার ডোজ নেই, এর কোনো সেকেন্ড ডোজ নেই, BCG এবং সেটা 1 বছরের মধ্যে বোঝা গেল। এবার হচ্ছে কি না সাবকিউটেনিয়াস। এক নম্বরটা দিলাম জাস্ট স্কিনের মধ্যে, এক নম্বরটা দিয়েছি জাস্ট স্কিনের মধ্যে, 2 নম্বরটা দিয়েছি সাবকিউটেনিয়াস টিস্যু কেসে, যখন স্কিনের নিচে স্কিনটাকে এরকম আমলেটে শুনে স্কিনের নিচে যখন আমি দিচ্ছি তখন হচ্ছে সাবকিউটেনিয়াস। ঠিক আছে, সাবকিউটেনিয়াস দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয় সাবকিউটেনিয়াস। আর ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটা সাবকিউটেনিয়াস দেওয়া হয় জানো কেউ? হ্যাঁ, র্যাপিস অ্যান্টিবায়োটিক্স এখন ইন্টারমাসকুলার দেওয়া হয়, এখন ইন্টারমাসকুলার দেওয়া হয়। আগে দেওয়া হবে ইন্টারপেরিটোনিয়াম, আগে দেওয়া হতো ইন্টারপেরিটোনিয়াম। র্যাবিসের ভ্যাকসিনটা আগে দেওয়া হতো ইন্টারপেরিটোনিয়ামে, আমি 4 থেকে পেরিটোনিয়ামের মধ্যে দেওয়া হতো। এখন ওটা ইন্টারমাসকুলার দেওয়া হয়, মাসেলসে ডাইরেক্ট দেওয়া হয়। সাবকিউটেনিয়াস দেওয়া হয় তোমার ইনসুলিন আর হচ্ছে ভ্যাকসিনের মধ্যে হচ্ছে ওই যেটা 9 মাসে দেওয়া হয় মিজলস ভ্যাকসিন, MMR বা MR, মিজলস অ্যান্ড রুবেলা, মিজলস অ্যান্ড রুবেলা। এখন সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় এইটা 2 নম্বর। অ্যান্ড রুবেলা। হ্যাঁ, মিজলস অ্যান্ড রুবেলা। ইন্ট্রামাসকুলার স্যার মেসেজ আর রুবেলা সম্বন্ধে একটু বলতে ঠিক আছে, সব বলে দেবো পরে পরে যখন রোগ করাবো ঠিক হবে। একসঙ্গে সব বলে দিলে একটা দিক থেকে ডাইভার্সিফিকেশন হয়ে যাবে, তাহলে জিনিসটা ঠিক দিয়ে দাঁড়াবে। একটা ওয়েতে যাচ্ছি, সেই ওয়েটা অনুযায়ী চলুক, তারপরে আমি ঠিক চলে আসবো। ইন্ট্রামাসকুলার, এই যে মাসেলস লেয়ার কাটা কাটা করে যেগুলো এঁকেছি, এটা হচ্ছে মাসেলস লেয়ার। যখন ইনজেকশনটা পুরো মাসেলস এর মধ্যে দেওয়া হবে 3 নম্বর ইন্ট্রামাসকুলার, মাসেলস এর মধ্যে দেওয়া হবে ইনজেকশনের মাধ্যমে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি কি মাসেল চয়েস করতে পারি? যে মাসেলস গুলো বেশ হেলদি, যেখানে ওষুধটা ঠিক ভালোভাবে দিতে পারবো, যেখানে বোনসের ইনজুরি হবে না, অন্যান্য নার্ভের ইনজুরি আসবে না, সেই সমস্ত জায়গাগুলো আমরা চয়েস করব। তার মধ্যে তোমার 1 নম্বর মাসেলস হচ্ছে ডেলটয়েড। যদি আমরা হাতে দিই তবে আমরা ডেলটয়েড মাসেলসকে চয়েস করব। বেশ শক্তপক্ত আছে, হাতটা একটু ভেতরে আছে, অ্যাক্সিলারি আর্টারিটা ভেতরে দিকে আছে, এখানটা রিস্ক আমার কিছু নেই, ডেলটয়েড মাসেলসটাকে আমরা
মাসেলসের ক্ষেত্রে চয়েস করি। এই ক্ষেত্রে আমাদের ইনজেকশনটাকে নিডিলের মাধ্যমে ডেল্টার নাম্বারের মধ্যে পুশ করে দিতে হবে। ঠিক আছে? ইন্ট্রামাসকুলার মোটামুটি ইনজেকশনগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে পরে মোটামুটি সুন্দরভাবে দেয়। ঠিক আছে? ডেলটয়েড ছাড়া আমরা যে সমস্ত মাসেলসগুলো চয়েস করি, পায়ে হচ্ছে কোয়াড্রিসেপ মাসেলস, কোয়াড্রিসেপ আর হচ্ছে গ্লুটিয়াল মাসেল। গ্লুটিয়াল মাসেল কোয়াড্রিসেপ মাসেল হচ্ছে এইটা। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে এই গ্লুটিয়াল মাসেলটা অল্পদের বেশ পরিপক্ক নয়, ওদের কিন্তু পাছাটা পরিপক্ক বাচ্চাদের, সেই জন্যে এই পাছাটাকে আমরা চয়েস করি গ্লুটিয়াল এটা কোয়াড্রিসেপ। আর বড়দের ক্ষেত্রে পাছাটাকে অর্থাৎ গ্লুটিয়াল মাসেলসটাকে আমরা চয়েস করি। এই গ্লুটিয়াল মাসেলসের আবার পয়েন্ট আছে, এই পয়েন্টটা সবচেয়ে হচ্ছে গ্লুটিয়াল মাসেলসটা এরকম গ্লুটিয়াল মাসেলস আছে, এটাকে আমরা এমনিতেই চারটে কোয়াড্রেন্টে ভাগ করি। আপার ল্যাটারাল, আপার মিডিয়াল, লোয়ার ল্যাটারাল, লোয়ার মিডিয়াল। এইটাতে সেভ জোন আপার এন্ড ল্যাটারাল রিজিয়ন অফ দা গ্লুটিয়াল মাসেল। বোঝা গেল? গ্লুটিয়াল যখন ইনজেকশন করা হবে আমরা এই জোনটাকে এখানটা রিক্স কম সেভ জোন। ঠিক আছে? এবং যতগুলো এলাকা আছে ইনজেকশনে সবচেয়ে সেফেস্ট জোন কিন্তু ওটাই। চোখ বুঝে যে কোনো অ্যাঙ্গেলে নিতে দিলে চলে যাবে। আর এখন নিচে আছে ওই 1 ইঞ্চি নিবিল দিয়ে পৌঁছাবে। শুধু স্টার্টিং নামটা যাতে এই ভুল না হয় সেইটাই আমাদের এই রিজিয়নটাতে স্টার্টিং নামটা না বের হয়, যার জন্য আমরা এই জায়গাটাকে যাচ্ছি। কারণ গ্লুটিয়াল ইনজেকশনের ম্যাক্সিমাম ডিফল্ট হচ্ছে স্টার্টিং অফ স্টার্টিং। এবার স্টার্টিং অফটা সবচেয়ে আমাদের মোটা নাম, যেটা এই কোমরের এখান থেকে পায়ে নেমে আসছে। বুঝতে পারলেন? তো আমরা এরপরে যে ইনজেকশনটা দিই দেখি ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস হচ্ছে এই যে সাবকিউটেনিয়াস রিজিয়নে যে ভেনগুলো গেছে, যেগুলো স্কিনের নিচেই আছে, যে ভেনগুলো বুঝতে পেরেছো, যেগুলো সাবকিউটেনিয়াস টিস্যু মাঝখান দিয়ে গেছে, সেই ভেনগুলোকে চয়েস করে সেই ভেনের মধ্যে ইনজেকশনটা দেওয়া হয়, তাকে বলা হচ্ছে ইন্ট্রাভেনাস। ঠিক আছে? এছাড়াও আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশন দিই, ইন্ট্রাপেরিটোনিয়াল আর্টিকুলার এই সমস্ত আরো আছে জিনিসটা অফিসে আমার দরকার নেই। ইন্ট্রাপেরিটোনিয়াল বললাম আগে রেবিস ভ্যাকসিনটা ইন্ট্রাপেরিটোনিয়াল যে আমাদের পেরিটন ক্যাভিটির মধ্যে যদি কোনো ইনজেকশন আমরা ডাইরেক্টলি দিই তখন তাকে বলছি আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল। ইন্ট্রাআর্টিকুলার এই যে জয়েন্টগুলোর মধ্যে এক ধরনের স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, ফ্রোজেন শোল্ডার হোক, যাই হোক, পেডিসোলন জাতীয় বা হাইড্রোকর্টিসন জাতীয় যে ইনজেকশনগুলো আমরা দিই, স্টেরয়েড ইনজেকশনগুলো তোমার আর্থাইটিসের ক্ষেত্রে ইন্ট্রাআর্টিকুলার জয়েন্টের মধ্যে, তো সেটাকে বলতে হবে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন। ঠিক আছে?
পপুলারলি বেশি চলে আমাদের ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস। পপুলারলি আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করি ইন্ট্রামাসকুলার আর ইন্ট্রাভেনাস এসব ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে রোগীদের যে চিকিৎসা করবো সেখানে যে ওষুধগুলো, আমাদের তো মেন পয়েন্ট কি অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, সেইটা বলতে গিয়ে আমরা বলছি ডিফারেন্ট রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন। ঠিক আছে, আমরা আমাদের শরীরে কোন কোন রুট দিয়ে ওষুধগুলোকে প্রয়োগ করা, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওষুধ আমরা মুখ দিয়ে প্রয়োগ করা, তাকে বলছি আমরা ওরাল রুট। আর অধিকাংশ ওষুধকে আমরা ইনজেকশনের সাহায্যে প্রবেশ করাই, তাকে বলতে হবে প্যারেন্টাল। আর এই প্যারেন্টাল রুটের কতগুলো ভ্যারাইটি আছে, আমরা কোন কোন রুট দিয়ে প্যারেন্টালি আমরা মেডিসিনটাকে শরীরের মধ্যে দিতে পারি, সেইটা হিসাব করতে গিয়ে আমরা ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রাআর্টিকুলার এই সমস্ত ভাগগুলো পেয়েছি। বুঝে গেল? আমরা ওষুধগুলোকে ইনহেল করেও শরীরে বানাতে পারি, ইনহেল করেও, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমরা শরীরে প্রবেশ করাতে পারি। দ্যাট ইজ কল্ড ইনহেলেশন। যেমন শ্বাসকষ্টজনিত যে সমস্ত ওষুধগুলো আমরা শ্বাসকষ্ট হলে পরে যে সমস্ত ওষুধগুলোকে ইনহেলারের মাধ্যমে শরীরে প্রবেশ করায়, ম্যাক্সিমাম বঙ্গ ডায়ালেটার যারা বঙ্গাগুলোকে ডায়ালেট করে, ঠিক আছে, তাদেরকে আমরা বলছি ইনহেলার বা পদ্ধতিটাকে বলছি ইনহেলেশন পদ্ধতিত আমাদের শরীরে আমরা ওষুধগুলোকে প্রয়োগ করতে পারি। 4 নম্বর হচ্ছে থ্রু অ্যানাল রুট। পায়খানার রাস্তা দিয়েও আমরা অনেক ওষুধকে প্রয়োগ করাতে পারি, তাকে বলছি আমরা অ্যানাল রুট। 5 নম্বর হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। Yes, external application, বাহ্যিক প্রয়োগ। বাহ্যিকভাবে আমরা ওষুধগুলোকে প্রয়োগ করতে পারি স্কিনের উপরে, থ্রু অয়েন্টমেন্ট, থ্রু লিলিমেন্ট, থ্রু লোশন, এই সমস্ত বিভিন্ন লিকুইড এবং মলম জাতীয় প্রিপারেশনের মাধ্যমে, ইমালশন, জেল, এই সমস্ত প্রিপারেশনের মাধ্যমে আমরা বাইরে দিয়ে ওষুধটাকে লাগাতে পারি, তাকে বলছি আমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো মেন এই পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে, আমরা কি পদ্ধতিতে মেডিসিনটাকে শরীরের মধ্যে প্রয়োগ করব। ঠিক আছে, তো এদেরকে আমরা বলছি ডিফারেন্ট রুটস অফ থেরাপি। বোঝা গেল? এবার এক একটা ওষুধ ধরে ধরে আমাদের পয়েন্টগুলোকে আলোচনা করতে হবে। এবার আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এক একটা ওষুধ সম্বন্ধে আলোচনা, তোমাদের যে কোর্সে যে ঔষধগুলো আছে এবং কতগুলো রোগ আছে